ওই বেন্দাধাম প্রসঙ্গে আমি দু একটা কথা বলবো। কালীগঙ্গা নদীর তীরে আমরা উৎসব করতে পারতাম না, ওই নদীর মধ্যে বিলীন হয়ে গিয়েছিল, একটা চরের মতো দেখা যাচ্ছে। কিন্তু কালীগঙ্গার একটা ধর্ম, সে দুকুল ভাঙ্গা চলে। ওই জমিটা নিয়ে একটা মামলা হলো, যখনই টাইপ করতে যায় মেশিন পড়ে যায়। বাবার জন্মভূমি একবার দেখে আসবেন। আমার অন্যের মুখে শোনা, এবং এমন একজন ব্যক্তি এই গুরু প্রসঙ্গ বলছিলেন, যিনি সত্য ধর্মে দীক্ষা নেন। আমরা জানি মহাত্মা গুরুনাথ বেন্দা ধামে জন্মগ্রহণ করেছেন। শৈশব, কৈশোর, বাল্য, যৌবন, জীবনের অধিকাংশ সময় ওই বেন্দা ধামে বসে এই পৃথিবীর মঙ্গলের জন্য, এই পৃথিবীর উন্নতির জন্য দেবদেবীদের সাথে মত বিনিময় করতেন, পরম করুণাময় বিশ্বপিতার সাথে কথা বলতেন। ওই বেন্দাধাম প্রসঙ্গে আমি দু একটা কথা বলবো। সত্য ধর্ম আশ্রয় গ্রহণ করেছি আমার পিতা মাতার পৈতৃক সূত্র থেকেই। ছোটবেলা থেকেই উৎসবে যাওয়ার সৌভাগ্য হয়েছে। এখনই সত্য ধর্মে আসি কিনা জানি না, সত্য ধর্মের যে আদর্শ, যে নিয়ম, যে কানুন, তা মেনে চলতে পারি না। যাই হোক, আপনারা জানেন চির প্রবাহমান কালীগঙ্গা নদীর তীরে জগৎ গুরু গুরুনাথের ওই বেন্দাধাম অবস্থিত, যে ধামটি আমাদের সকলার পুণ্য স্থান। কালীগঙ্গা নদীর কলার গ্রাসে একদিন ওই বেন্দা ধাম বিলীন হয়ে গেলেন। আমরা উৎসব করতে পারতাম না। নদীর এপারে একটা পাল বাড়িতে আমরা উৎসব করতাম। তখন গুরুদেবের বাড়ি ওই নদীর মধ্যে বিলীন হয়ে গিয়েছিল। বহু প্রার্থনা করা হয়েছে তার বাড়ি যাতে আমরা ফিরে পাই, সেই জন্য। একদিন দেখা গেল একটা চরের মতো দেখা যাচ্ছে। আপনারা জানেন কিনা যে নদীর একুল ভাঙ্গে উকুল গড়ে, এই তো নদীর খেলা। কিন্তু কালীগঙ্গার একটা ধর্ম, সে দুকুল ভাঙ্গা চলে। তারপরেও আমরা গুরুদেবের ওই বাড়ির কিছুটা অস্তিত্ব আমরা দেখতে পেলাম। কয়েক বছর পরে ওখানে একটু চরের মতো হলো। আমরা দু একটা অধিবেশন এপার থেকে অনেক কষ্টে, সবাই যেতে পারতো না, যারা বৃদ্ধ ছিল, বয়স্ক ছিল, শিশু ছিল, তারা যেতে পারতো না। আমরা ওখানে কয়েকটা সিটিং বা অধিবেশন করছি।
গুরুদেবের বাড়ি যখন পুরোপুরি আমরা জেগে উঠল, কিন্তু কতিপয় স্থানীয় ওইখানের লোকজন, ওখানে তো আমাদের গুরু ভ্রাতা ভগ্নী একেবারেই নাই বললেই চলে, আমি যতটুকু জানি নেই এর। ওই পাল বাড়িতে ওরা যদিও অন্য ধর্মের তারা আমাদের সাহায্য সহানুভূতিতে উৎসব পরিচালনা করে। যাই হোক, ওই জমিটা নিয়ে একটা মামলা হলো। দীর্ঘদিন মামলা চলার পরে মামলার রায় আমাদের বিপক্ষে চলে গেল। জাস্টিস রায় লিখবেন, তখন তো কম্পিউটার যুগ ছিল না, টাইপ মেশিন দিয়ে জাস্টিস বললেন ওনার স্টোনোকে যে তুমি রায়টা টাইপ করে নিয়ে আসো, আমি অপেক্ষা করছি আমার এজলাসে পাশে, আমি ওটা সিগনেচার করে তারপরে যাব। ওখানে আমাদের লোকজন যারাই ছিলেন তারা মলিন বেশে গুরু চিন্তা করতেছিলেন এবং গুরুদেবের কাছে মনে মনে বলতেছিলেন, গুরুদেব কি হলো বাবা? টাইপিস্ট বারবার ওই রায় টাইপ করার জন্য মেশিন তুলছেন, যখনই টাইপ করতে যায় মেশিন পড়ে যায়। এই ঘটনা কয়েকবারই ঘটলো। জাস্টিস উনি টাইপিস্টের প্রতি খুব রাগ হয়ে গেলেন যে তোমাকে আমি বারবার বলছি এটাকে টাইপ করে নিয়ে আসো, আমি এই রায়টা সিগনেচার করে যাব। তখন ভয়ে ভয়ে টাইপিস্ট বলছে, স্যার আমি কি করব, বারবার মেশিন আমি টাইপ করার চেষ্টা করতেছি আর মেশিন পড়ে যাচ্ছে, আমি তো টাইপ করতে পারছি না। জাস্টিস একটু চিন্তা করল, চিন্তা করে দুই পক্ষকে ডাক দিয়ে বললেন আজকে এই মামলার রায় হবে না। উনি একটা ডেট দিয়ে দিলেন। পরবর্তী ডেটে দেখা গেল যে মামলার রায় আমাদের পক্ষে চলে আসলো, অর্থাৎ গুরুদেবের বসত বাড়ি আমরা ফিরে পেলাম। এই গুরু প্রসঙ্গটি যখন বেন্দায় মন্দিরে শিলান্যাস করা হয়, তখন যে ব্যক্তি, ওই স্থানীয় ব্যক্তি এই মামলার দেখাশোনা করতেন, তিনি ওইখানে যত বড় রাজনৈতিক নেতৃবর্গ আসছিলেন তাদের সম্পর্কে, তাদের উদ্দেশ্যে এই গুরু প্রসঙ্গটি উনি বলছিলেন। তাই আমার শোনা কথা, যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে ক্ষমা করবেন। স্বনির্বন্ধ অনুরোধ রাখবো গুরু ভ্রাতা ভগ্নীদের প্রতি, কারো যদি কোনো সুযোগ থাকে, পিতার জন্মভূমি, বাবার জন্মভূমি একবার দেখে আসবেন, একবার ঘুরে আসবেন, এই অনুরোধ করি আমি আমার প্রসঙ্গ শেষ করি।